আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আজ যে রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তা হলো টাইফয়েড জ্বর। এটাকে অবিরাম বা বিরামহীন জ্বর বলে, আন্তরিক জ্বর বলে। আন্তরিক জ্বর বলে আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ নাড়িভুঁড়ি আছে না, ওই নামে অভিহিত করা হয়। তো অবিরাম জ্বর নামে গ্রামে বেশি অভিহিত করা হয়। এটা বইয়ের ভাষা হলো টাইফয়েড জ্বর, আন্তরিক জ্বর বা টাইফয়েড জ্বর। সালমোনেলা টাইফি ও প্যারাটাইফয়েড জ্বর সালমোনেলা প্যারাটাইফি এ বি ও সি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। এই রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। এই আন্তরিক জ্বর টাইফয়েড জ্বরটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। উভয়কে একত্রে এন্টেরিক ফিভার বা টাইফয়েড জ্বর নামে অভিহিত করা হয়। ব্যাকটেরিয়া সংক্রমিত দূষিত খাবার পানি, আবার বলছি ব্যাকটেরিয়া সংক্রমিত দূষিত খাবার পানি, দুধ সেবনের ফলে ব্যাকটেরিয়া সমূহ খাদ্যনালীর মাধ্যমে দেহে প্রবেশ করে এবং রোগাক্রান্ত ব্যক্তি অথবা সুস্থ রোগ ব্যক্তি এই ব্যাকটেরিয়া সমূহের উৎস। রোগের রোগের উদ্ভবের জন্য পর্যাপ্ত পরিমাণ জীবাণুকে দেহে প্রবেশ করতে হয়, কারণ পাকস্থলীর পাচক রসের অতি অল্পতার জন্য বেশ কিছু ব্যাকটেরিয়া এমনি মারা যায়। তাই এই রোগটি হওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে হয়। সাধারণত কাঁচা ফল মূল, বাসি তরি তরকারি ও আইসক্রিমে এ সকল জীবাণু থাকে। আবার বলছি, সাধারণত কাঁচা ফল মূল, বাসি তরি তরকারি ও আইসক্রিমে এ সকল জীবাণু থাকে। আক্রান্ত ব্যক্তির মলমূত্র পানির সংস্পর্শে এসে জীবাণুগুলো রোগের বৃদ্ধি ঘটায় এবং রোগ জীবাণুগুলো মানব দেহে মানব দেহের ক্ষুদ্রান্তে, অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনাল আছে, ক্ষুদ্র ইন্টেস্টাইনাল, ব্লাড স্মল ইন্টেস্টাইনাল আছে, ক্ষুদ্র ইন্টেস্টাইনাল, অর্থাৎ এটাকে স্মল ইন্টেস্টাইনাল বলে। নাড়িভুঁড়ি ক্ষুদ্রান্তে বসবাস করে এবং ক্ষত সৃষ্টি করে। জীবাণুগুলো হতে জীবাণুর টক্সিন মানে বিষ ব্লাডে মিশে রক্তে মিশে জ্বরের সৃষ্টি করে। এই জ্বরের সৃষ্টি করে, অর্থাৎ টাইফয়েড জ্বরের সৃষ্টি করে। জীবাণুগুলো টক্সিন ব্লাডে মিশে রক্ত সৃষ্টি করে। তাই এই জ্বরটি ধরা পড়তে একটু সময় লাগে এবং জীবাণুগুলো দেহের লসিকা গ্রন্থিতে আশ্রয় গ্রহণ করে এবং 10 থেকে 14 দিন থাকে। টাইফয়েডের জ্বরের ক্ষেত্রে কিছুটা কম হয়। এই জ্বরের লক্ষণ কি? এই জ্বরের লক্ষণ হলো আকস্মিকভাবে হঠাৎ করে জ্বর আসবে এবং জ্বর বৃদ্ধি পেয়ে 103 থেকে 160 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জ্বর প্রতিদিন সন্ধ্যা আসে এবং আগের দিনের তুলনায় জ্বর বৃদ্ধি পেয়ে আসে, অর্থাৎ আজ 102 হিসেবে আসলে কাল সন্ধ্যা ঠিক 103 হিসেবে আসবে, এরপরের দিন 104 হিসেবে আসবে, এরপরের দিন 105 হিসেবে আসবে, অর্থাৎ সন্ধ্যা জ্বরটা মাত্রা বৃদ্ধি হয়ে যাবে। এবং যত প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানো হোক না কেন, জ্বর 102 থেকে 101 থেকে কখনো নামবে না, শরীরে জ্বর থেকেই যাবে। এটা টাইফয়েড জ্বরের একদম পূর্ব লক্ষণ। টাইফয়েড জ্বর নির্ণয় করতে হলে বুঝতে হবে যত প্যারাসিটামল যত সাবস্টিটিউট ব্যবহার করা হোক না কেন, জ্বর পুরোপুরি নামবে না, জ্বর শরীরে কিছুটা থেকেই যাবে। এটা টাইফয়েড জ্বরের মারাত্মক একটি লক্ষণ। এবং জ্বর প্রতিদিন সন্ধ্যা আসে, আগের দিনের তুলনায় বৃদ্ধি পায় এবং জ্বর পূর্বে সকাল হতে পরের দিন সকালে কম নামে, জ্বর পুরোপুরি নামবে না। ঘুম হয় না, রাতে পলাক বগে এবং মাথা ঘুরায়। কফ ও কাশি থাকতে পারে, অনেক ক্ষেত্রে রোগের কফ ও কাশি থাকতে পারে। জ্বর বেশি উঠে শ্বাস নিতে কষ্ট হয়, ঘুম হয় না, রাতে পলাক বগে, আগেই বলছি। কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, অনেক ক্ষেত্রে 3-4 দিন পায়খানা হয়, 3-4 দিন পর পায়খানা হয়। অবশ্যই শিশুদের ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে, অনেক ক্ষেত্রে রোগী অস্থির বোধ করে, বমি হয় এবং চোখ লাল হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে পেটে চাপ দিলেও ব্যথা অনুভূত হয়। পেটের ডান দিকে চাপ দিলে, বিশেষ করে পেটের ডান দিকে চাপ দিলে ব্যথাটা বেশি অনুভূত হয়। পেটের ডান দিকে চাপ দিলে গোদ গোদ গড় গড় শব্দ হয়। মুখ ও জিহ্বা শুকনো থাকে এবং জিহ্বার চারপাশে শুকনা মনে হয়। রোগী 1 সপ্তাহ পর বহিঃশোধর্মী রেশ দেখা যায়, অনেক সময় শরীরে রেশ দেখা যায়।
লাল লাল ফোটা ফোটা দেখা যায় বৈশজন্য। প্রধানত পেটের উপরিভাগে বিশেষ করে পেছনে ও ধরনের থেকে সামান্য উঁচু সরানো লালচে দাগ ও চাপ দিলে পিকে রং ধারণ করে। অনেক সময় শরীরের পিছনের দিকে চাপ দিলে পিকে রং ধারণ করে, অর্থাৎ এর রোগটিতে ব্লাড অনেকটা কালো হয়ে যায়। ইনভেস্টিগেশন যখন রক্ত নেয় তখন ব্লাডটা একেবারে কালো আকার ধারণ করে এই টাইফয়েড জ্বরে। এবং অসুস্থতার সপ্তম ও দশম দিনে প্লীহা বৃদ্ধি পায়। আমাদের এখানে প্লীহা বৃদ্ধি পায় এবং এক পর্যায়ে কোষ্ঠকাঠিন্য স্থলে পাতলা পায়খানা শুরু হয়ে যায়। নারীর গতি দ্রুত ও দুর্বল থাকে। ব্রঙ্কাইটিস হতে পারে। রোগীর ডেলিভারি, মানসিক বিভ্রান্তি, অনেক সময় মানুষ চিনতে পারে না। অনেক ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসা না করার ফলে অনেক সময় রোগীর মৃত্যু হতে পারে। এই অবস্থায় কিছু জায়গায় দেয়, তৃতীয় সপ্তাহে আরো বেড়ে যায় এবং রোগী অচেতন হয়ে বিশেষ করে কোমাতে চলে যেতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। হ্যালো বন্ধুরা, এখন আপনাদের মধ্যে এই রোগের ইনভেস্টিগেশন বলবো, অর্থাৎ কি টেস্ট দিয়ে রোগটি নির্ণয় করা হয়। তবে তার পূর্বে যারা আমার পেজটি ফলো করেন না তারা পেজটি ফলো দিয়ে রাখেন, যাতে নতুন নতুন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এবং বিশেষ করে আমার এই ভিডিওগুলো দেখলে যারা প্র্যাকটিস করেন, ডাক্তারি চর্চা করেন এবং যারা ডাক্তার, তারা কিছুটা উপকৃত হবেন। এবং সামান্যতম উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। এখন জানাচ্ছি আপনাদেরকে কি টেস্ট দিয়ে আমরা এই রোগটি নির্ণয় করতে পারি। এই রোগটি নির্ণয়ের জন্য আমরা সাধারণত উডাল টেস্ট দিতে পারি। অবশ্যই এটা রোগের অনেকটা দ্বিতীয় সপ্তাহে বা পঞ্চম দিন থেকে ধরা পড়ে। এর আগে এই টেস্টটি দিলে অনেক সময় ব্লাডে সালমোনেলা জীবাণুগুলো আসে না। এই রোগটি ধরা পড়ার জন্য অন্তত 5 দিন অপেক্ষা করতে হয়। 5 দিন পরে বিশেষ করে জ্বরের পঞ্চম ষষ্ঠ দিনে টেস্ট দিলে ব্লাডের জীবাণুটা ধরা পড়ে। এক্ষেত্রে আমরা আবার বলতেছি উডাল টেস্ট দিতে হবে। উডাল টেস্ট দিলে এবং ব্লাড সিবিসি দেওয়া যায়, টিসিডিসি, ইএসআর টেস্টটা দেওয়া যায়, ব্লাড সিবিসি দেওয়া যায়। এখানে ইএসআর একটু হাই থাকে এই টাইফয়েড জ্বরে। ইএসআর আমাদের ইনভেস্টিগেশন দেওয়ার পরে ইএসআর মাত্রাটা হাই আসবে, তখন বুঝতে হবে এটা টাইফয়েড জ্বর। এবং টাইফয়েডের রেঞ্জ এএসও টাইটার ধরা পড়ে। ইনভেস্টিগেশন দেওয়ার পরে যে আমাদের প্যাথোলজি টেস্ট, সেখানে কমেন্টসের মধ্যে লেখা থাকবে ইএসও টাইটার ইজ সিগনিফিকেন্ট। এই টেস্টে এটা লেখা থাকবে, এতে বুঝতে হবে যে আমাদের টাইফয়েড জ্বর হয়েছে। আবার বলছি ইএসও টাইটার ইজ সিগনিফিকেন্ট, এই লেখাটা দেখা থাকবে না ক্ষেত্রে। এবং টাইফয়েডের জীবাণুগুলো ব্লাডে কি পরিমাণ রেঞ্জ আছে ওটাও আসে। এই উডাল টেস্ট দেওয়ার পর অনেক ক্ষেত্রে প্লাস বিই এভাবেও আসতে পারে। ইএসও টাইটার ইজ সিগনিফিকেন্ট এটাও আসতে পারে, অথবা প্লাস বিই এটা এভাবেও অনেক সময় কমেন্টসে লেখা থাকে। এছাড়াও আমরা আরো অন্যান্য টেস্ট দিতে পারি। সেক্ষেত্রে আমরা দিতে পারি ইএসও টাইটার অথবা এমপি টেস্ট, ম্যালেরিয়া প্যারাসাইট টেস্ট, এটা ফাটাফাটি দিতে পারি। আমরা এই টেস্টও দিতে পারি, অথবা আইসিটি বা সালমোনেলার এই টেস্টও দিতে পারি। এই টেস্টটি দিলে অনেক সময় রোগ ধরা পড়ে। অথবা র্যাপিড টাইটার এইভাবেও দিতে পারি, অথবা আইসিটি ডেঙ্গু পাশাপাশি এই রোগের জন্য এগুলো দিতে পারি। কোন ডেঙ্গু হয়েছে নাকি টাইফয়েড জ্বর হয়েছে। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে যেটা আগে বলছিলাম, জ্বর কোনোভাবেই প্যারাসিটামল দেওয়ার পরে নামবে না, এটা টাইফয়েডের পূর্ব লক্ষণ। এবং প্রতিদিন এক এক করে ডিগ্রি করে তাপমাত্রা বাড়তি হয়ে জ্বরটা আসবে, এটা টাইফয়েড জ্বরের একটু মারাত্মক পূর্ব লক্ষণ। এবার আমরা এই রোগের চিকিৎসা সম্পর্কে জানবো। এই রোগের চিকিৎসার জন্য আমরা বিশেষ করে বয়স্কদের জন্য, যেহেতু এটি জীবাণু ঘটিত রোগ, তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে হবে এখানে। সেই ক্ষেত্রে আমরা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপ ওষুধ দিতে পারি, যেটা আন্তরিক সমস্যার জন্য ভালো কাজ করে। এই ওষুধটা এখন পর্যন্ত ব্লাড রেজিস্ট্যান্স হয়নি, এখনো ভালো কাজ করে এখন পর্যন্ত, তাই এই ওষুধটি দেওয়া যাবে। এখন পর্যন্ত প্যারাসিটামল গ্রুপের ওষুধটি খুবই ভালো কাজ করে। সেক্ষেত্রে আমরা সিপ্রোজিন, নিওফ্লক্সিন, সিপ্রোএ অথবা সিপ্রোএ এই জাতীয় ট্যাবলেট দিতে পারি, সকালে একটি রাতে একটি।
10 থেকে 14 দিন। এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে, এবং টাইফয়েডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 10 থেকে 14 দিন ওষুধ খেতে হবে। অনেক ক্ষেত্রে 16 দিনে খেতে হতে পারে। এর থেকে কম খেলে এই রোগটি আবার রিপিট হয়ে আসে। বারবার বলছি আমি, এই রোগটি আবার রিপিট হয়ে আসবে। এই রোগটি ক্ষেত্রে 10 থেকে 14 দিন পর্যন্ত ওষুধ চালিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে 16 দিন, 16 দিন 14 দিন খাইলে মোটামুটি ভালো, 16 দিন খেলে আরো ভালো। কিন্তু এর কম খাওয়া যাবে না। 10 দিন খেলে এই রোগটি আবার রিপিট হয়ে আসে। যেটা মারাত্মক রোগ হিসাবে ধরে নিতে হবে। তারপরে আমরা বাচ্চাদের ক্ষেত্রে দিতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে সিপ্রোসিন সিরাপ, সেই ক্ষেত্রে 6 সপ্তাহ থেকে 6 মাসের বাচ্চাদের জন্য 4 ভাগের 1 চামচ করে দৈনিক 2 বার, সকালে ও রাতে, 10 থেকে 14 দিন। এবং 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ করে দৈনিক 2 বার, সকালে এবং রাতে। এবং 6 থেকে 12 বছর বাচ্চাদের জন্য 1.5 থেকে 1 চামচ অথবা 1.5 চামচ করে দৈনিক 2 বার, সকালে এবং রাতে। 10 থেকে 14 দিন অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে। অথবা এর পরিবর্তে আমরা সেপিকদিন জাতীয় অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। সেক্ষেত্রে স্যাপ 3, টিসেপ, রক্সিম, ট্রায়োসিম এই জাতীয় বয়স্কদের জন্য ক্যাপসুল ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে 200 mg 700 mg আকার পাওয়া যায়। ওজন ও বয়স অনুসারে ওষুধটি অবশ্যই ডাক্তার পরামর্শ অনুসারে দিতে হবে। সেক্ষেত্রে সকালে ও রাতে একটি করে 10 থেকে 14 দিন। এবং বাচ্চাদের ক্ষেত্রে রক্সিম সিরাপ অথবা ট্রায়োসিন সিরাপ, সেক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য হাফ চামচ করে দৈনিক 2 বার, সকাল ও রাতে 7 থেকে 14 দিন। এবং 1 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য 1 চামচের 3 ভাগের 2 অংশ করে সকাল ও রাতে করে 10 থেকে 14 দিন। এবং 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য 1.5 চামচ করে 14 দিন অবশ্যই সকাল বিকেল খাওয়াইতে হবে। অথবা এর পরিবর্তে আমরা সেফটিয়াক্সন অথবা এর পরিবর্তে এই অ্যান্টিবায়োটিক পরিবর্তে সেফটিয়াক্সন ইনজেকশন ব্যবহার করতে হয়। এটি বাজারে 1 গ্রাম 2 গ্রাম আকারে পাওয়া যায়। বয়স ও ওজন অনুসারে ডাক্তার নির্ধারণ করবে রোগীর জন্য কতটুকু দরকার। সেক্ষেত্রে সকালে একটি, রাতে একটি করে অবশ্যই 14 দিনে 28টি ইঞ্জেকশন মারতে হবে। পাশাপাশি মানসিক দুশ্চিন্তার জন্য, অস্থিরতা কমানোর জন্য আমরা ডায়াজিপাম জাতীয় ওষুধ খেতে পারি। সেক্ষেত্রে সিডি বা সিডাক্সিন এই জাতীয় ট্যাবলেট রাতে একটি করে 1 মাস খেতে পারি। এসব রোগীদের সাধারণত পানি শূন্যতা দেখা যায়, যেহেতু খাবার অরুচি হয়ে যায়, খেতে পারে না। সেক্ষেত্রে পানি শূন্যতা দেখা যায়। পানি শূন্যতা দেখার জন্য আমরা শরীরে ইনফিউশন আকারে স্যালাইন ইনফিউশন করতে পারি। সেক্ষেত্রে হার্ট সল, হার্টম্যান, ইলেক্ট্রোলাইট অথবা গ্লুকোজ জাতীয় স্যালাইনও পুশ করতে পারি। রোগীর যদি ডায়াবেটিস না থাকে, সেক্ষেত্রে আমরা গ্লুকোজ স্যালাইন দিতে পারি। সেক্ষেত্রে 1000 ml 1000 ml 5% ডিএ অথবা 10% ডিএ অথবা ডেক্সোলাইট এই জাতীয় স্যালাইন দিতে পারি। আর যাদের ডায়াবেটিস তাদের ক্ষেত্রে আমরা ইলেক্ট্রোলাইট বা হার্টম্যান এই জাতীয় স্যালাইন করতে পারি। সাথে আমরা খুবই দুর্বল রোগীদের জন্য দুটা ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন B50 ইঞ্জেকশন দিতে পারি। এবং ভিটামিন সি অ্যাসকোরবিক এটা দিতে পারি। ভিটামিন সি বিশেষ করে অ্যাসকোসন এই জাতীয় ইঞ্জেকশন মিক্স করে দিতে পারি। অনেক ক্ষেত্রে রোগীর পালস অনেক দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডেক্সামেথাসোন জাতীয় ইঞ্জেকশন দিতে পারি। সেক্ষেত্রে ওরাডাক্সন, ডেকাসন এই জাতীয় ইঞ্জেকশন একটি শরীরে পুশিং করলে ভালো হয়। অনেক ক্ষেত্রে ফাঁসের সাথে ক্যালসিয়াম ইঞ্জেকশন মিক্স করে দেওয়া যায়। শরীরের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকলে সেক্ষেত্রে আমরা সাবসিডি ব্যবহার করতে পারি বয়স্কদের জন্য। সাবসিডি বিশেষ করে ডাইক্লোফেনাক বা ক্লোফেনাক
বা এখানে এই জাতীয় সাপোজিটরি 50 mg বয়স্কদের জন্য দিতে পারে সকালে এবং রাতে একটি করে। মলদ্বারে ব্যবহার করতে হবে। এবং ছোটদের জন্য সাপোজিটরি চাইল্ড 12.5 mg ব্যবহার করা যাবে সকালে একটি রাতে একটি করে। এছাড়াও মুখে খাওয়ার জন্য আমরা ভিটামিন বি গামলা জাতীয় ওষুধ দিতে পারি, সেক্ষেত্রে B50, এসপিড্যাম এই জাতীয়। বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ এবং বয়স্কদের জন্য ট্যাবলেট দিতে পারি বা ক্যাপসুল দিতে পারি। এছাড়াও মুখে খাওয়ার জন্য এর থেকে ভালো ভিটামিন বলতে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ দিতে পারি, সেক্ষেত্রে র্যাক্স অথবা প্রভিট অথবা র্যানবো এই জাতীয় ট্যাবলেট দিতে পারি 1 বড়ি। প্রতিদিন একবার করে অন্তত 6 মাস বা 1 বছর খাওয়াতে হবে। এই রোগটি যাদের হয় তারা সাধারণত হাতিগুঁড়ো বন ঔষধি রোগ সম্পর্কে বলতেছি এখন। এই রোগটি হলো অনেক ক্ষেত্রে হাতিগুঁড়ো বা শ্রীহস্তিনী পাতার রস গরম করে ছেঁকে 10 ফোঁটা করে একটা পানিতে মিশিয়ে আধা ঘন্টা পর পর 2-3 বার খেলে, 2-3 বারের বেশি খাওয়ানো যাবে না। 2-3 বার খেতে হয়, 2-3 বার বেশি খাওয়ানো যাবে না। এটি খেলে 2 থেকে 4 চামচ আধা পাকা তরমুজের রস মিশিয়ে 3-4 বার খাওয়ালে টাইফয়েড জ্বর অনেক সময় ভালো হয়ে যায়। এরকম ফলে রোগীকে আলাদা করে রাখা উত্তম, বিশেষ করে আলাদা করে রাখা উত্তম। এবং পেটের গন্ডগোল হয়, গুরু বা সমস্যা হয়, এই জাতীয় খাবার না খাওয়া উত্তম এবং লেবুর শরবত ও নরম সহজপাচ্য খাবার খাওয়া উচিত। আজ এ পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আবার বলছি, আমার এই পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।